আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রেকিট বেনকাইজার এই স্টকটার অ্যানুয়াল রিপোর্ট 2024 এর ডেটা অনুসারে অ্যানালাইসিস করব। ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চাট ক্যানভাস এন্ড ইউট্রেড পাওয়ার্ড বাই ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, শুরুতেই আমরা চলে আসি আমাদের শিটে। আমরা আজকে যে স্টকটার অ্যানালাইসিস করব, এটা টিকার রেকিট বেন এবং কোম্পানির নেম রেকিট বেনকাইজার বাংলাদেশ পিএলসি। এটি 1938 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এটি স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি কোম্পানি এবং এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। সো এর স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস রয়েছে 82.96 বা 83% এর মতো, গভর্নমেন্ট হোল্ডিংস রয়েছে 4% এর মতো এবং ইনস্টিটিউট হোল্ডিংস রয়েছে 6% এর মতো, ফরেন হোল্ডিংস 2% এর একটু বেশি আর পাবলিক হোল্ডিংস 5% এর একটু বেশি। আমরা যদি শুরুতেই এই স্টকটার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 13.27% এবং অথরাইজড ক্যাপ এদের 25 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 4,70,00,000 টাকা এবং মার্কেট ক্যাপ রয়েছে 1,795 কোটি টাকা। আর এদের শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 50 লক্ষের মতো। বোঝাই যাচ্ছে যে এদের যেহেতু ফ্রি ফ্লোট শেয়ার মাত্র 13.27% এবং মার্কেট ক্যাপ মাত্র 1,795 crore, সো এদের কিন্তু আসলে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ 150 ক্রোরের মতো। এটা একটা স্মল ক্যাপ স্টক, বা এদের মার্কেটে মুভমেন্ট আনার জন্য যে খুব বেশি ট্রানজেকশনের দরকার সেরকমটা না। তো লো ক্যাপ স্টক গুলোর মধ্যে এটা একটা ভালো কোম্পানি, সেই কারণে কিন্তু এটার প্রাইসটাও একটু বেশি। যেমন বর্তমানে এটি 3,800 টাকা দামে মার্কেটে ট্রেড হচ্ছে, যেটা কিন্তু মার্কেটে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টকের প্রাইসের মধ্যে সর্বোচ্চ দামে ট্রেড হয় একটা স্টক। আমরা যদি এই স্টকটার বেসিক বিজনেস ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের এমপ্লয়ি রয়েছে 332 জন, আনঅডিটেড পি 24.62, অডিটেড পি 22.57 এবং এনএভি রয়েছে 252 টাকা 70 পয়সা, এনএভি টু প্রাইস 15.04x। দ্যাট মিন্স এই কোম্পানিটা তার এনএভি এর 15.04x দামে মার্কেটে ট্রেড হচ্ছে। আমরা যদি এই স্টকটা 52x এর প্রাইস রেঞ্জটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা বর্তমানে 52x এর প্রাইস রেঞ্জের একদম লোয়েস্ট লেভেলে রয়েছে, যেখানে এর লো প্রাইস 3,795 টাকা এবং হাই প্রাইস 5,012 টাকা। আর বর্তমানে এই স্টকটার প্রাইস রয়েছে 3,800 টাকা। বোঝাই যাচ্ছে যে এই স্টকটা কিন্তু তার 52x এর প্রাইসের লো লেভেলে রয়েছে। আর এছাড়াও কিন্তু তার ইপিএস এই যে এই অর্থ বছরটা শেষ হলো, মানে ডিসেম্বর 2024, তার আগের বছর মানে ডিসেম্বর 2023-এ ছিল 173 টাকা 65 পয়সা। তো এই ভিডিওতে আমরা ডিসেম্বর 2024-এর ডেটা অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব। শুরুতেই আমরা চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এদের টোটাল অ্যাসেটস সময়ের সাথে সাথে বাড়তেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এদের টোটাল লায়াবিলিটিস, যেটা লায়াবিলিটিসটাও কিন্তু সময়ের সাথে সাথে বাড়তেছে। আর এদের টোটাল ইকুইটিটা বেশ পরিমাণে বেড়ে গিয়েছে ডিসেম্বর 2022 বা 23-এর পরে। সো এখানে ওভারঅল এই স্টকটার ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তাদের কিন্তু ইকুইটি বা অ্যাসেটের যে স্ট্রেংথটা সেটা আমাদের কাছে বেশ ভালো মনে হচ্ছে, বা তারা সময়ের সাথে সাথে অ্যাসেট এবং শেয়ার হোল্ডার্সদের জন্য ইকুইটি বাড়াতে পারতেছে। এটা একটা পজিটিভ সাইন। এছাড়াও তাদের লায়াবিলিটিস বাড়তেছে। আমরা পরের স্লাইডে দেখবো যে তাদের আসলে টোটাল ডেট কি বাড়তেছে কিনা। টোটাল ডেট না বাড়লে লায়াবিলিটিস বাড়াটা খুব একটা দোষের কিছু না বা চিন্তার কিছু নেই। এই পর্যায়ে আমরা তাদের আর্নিংস ডেটা দেখবো। আর্নিংস ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটার বা এই কোম্পানির 5 বছরের রেভিনিউ সিজিআর 5.76% এবং 10 বছরের রেভিনিউ সিজিআর 7.35%। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার রেভিনিউর যে গ্রাফটা বা রেভিনিউর যে চার্টটা, এটা কিন্তু সময়ের সাথে সাথে তার রেভিনিউর এই ক্যান্ডেল গুলা বড় হচ্ছে। দ্যাট মিনস তার রেভিনিউ সময়ের সাথে সাথে বাড়তেছে এবং রেভিনিউতে আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি। আর 5 বছরের নেট প্রফিটের সিএজিআর যদি দেখি, 5 বছরের নেট প্রফিটের সিএজিআর পাচ্ছি আমরা অলমোস্ট 4% এর মতো এবং 10 বছরের নেট প্রফিটের সিএজিআর পাচ্ছি আমরা 11.71%। তো এইখানে এই যে রিসেন্ট ইয়ার গুলাতে এই স্টকটার যে ইপিএস বা তার যে নেট প্রফিট যেটা, সো এটা একটু স্লো হয়ে এসেছে। বোঝাই যাচ্ছে যে তা একটা রেঞ্জের মধ্যে ওঠানামা করতেছে তার নেট প্রফিট। এছাড়াও তার অপারেটিং প্রফিট মার্জিন পাচ্ছি আমরা 20%, নেট প্রফিট মার্জিন পাচ্ছি আমরা 13.78%। তো এই জায়গাটাও আমরা যদি নেট প্রফিট মার্জিনের চার্টটা দেখি, নেট প্রফিট মার্জিনের চার্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা কিন্তু 10 বছর আগে তার নেট প্রফিট মার্জিন কম ছিল, বাট ডিসেম্বর 2019 থেকে এই যে এইখানে আর্নিংস পার শেয়ার বা ইপিএসও কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে তার কিন্তু রেভিনিউ একটা মোটামুটি স্টেডি অ্যামাউন্ট বা স্টেডি হারেই বাড়তেছে
বাট এইখানে তার মার্জিন বেড়ে যাওয়ার কারণে এই বছরগুলোতে সে ভালো একটা ইপিএস বা নেট প্রফিট জেনারেট করতে পেরেছে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মার্জিন বেড়ে গিয়েছে। এরপর যে আমরা এই স্টকটার কিছু রেশিও ডেটা দেখবো। রেশিও ডেটাতে যদি আমরা আসি, শুরুতেই আসে অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিও আমরা এই স্টকটার ক্ষেত্রে পাচ্ছি 1.4x। দ্যাট মিনস এই কোম্পানিটা কিন্তু তার যে অ্যাসেট রয়েছে সেটার 1.4x টাইমস টার্নওভার জেনারেট করতে পারতেছে, যেটা অবশ্যই খুবই ভালো একটা নাম্বার। তবে এই কোম্পানিটার কিন্তু হিস্ট্রিক্যালি তার অ্যাসেট টার্নওভার রেশিও 3x এর মতো ছিল, যেটা অবশ্যই খুবই ভালো ছিল। তবে এখন তার অ্যাসেট যেহেতু বাড়তেছে বা অ্যাসেট যেই হারে বাড়তেছে সেই হারে তার রেভিনিউ বাড়তেছে না, সেই কারণে এখানে আমরা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি দেখি তার ডেট রেশিও রয়েছে 1.8x। দ্যাট মিনস তার যে টোটাল অ্যাসেট রয়েছে সেটার এগেনস্টে 1.8% তার ডেট রয়েছে। আর ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 4.18%। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই কোম্পানিটার কিন্তু লাস্ট 2 ইয়ার্সে কিছু ডেট রয়েছে, আর এর আগে কিন্তু এরা একদম জিরো ডেট একটা কোম্পানি ছিল। ডেট কভারেজ রেশিও দেখলে আমরা দেখতে পাচ্ছি যেটা 26.2। তার মানে কিন্তু 26 টাকা 20 পয়সা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা ইন্টারেস্ট কভারেজ ফি হিসাবে খরচ করতেছে। এছাড়াও আমরা তাদের ক্যাপেক্স টু রেভিনিউ দেখতে পাচ্ছি যে তারা তাদের রেভিনিউ 2.77% ক্যাপেক্সে খরচ করতেছে এবং নেট প্রফিটের 20% তারা ক্যাপেক্সে খরচ করতেছে। এটা বেশ ভালো একটা নাম্বার। আর আরওএ যদি দেখি 19.49 বা 19.5% এর মতো। আরওই দেখতে পাচ্ছি আমরা 45.39% এবং আরওসি পাচ্ছি আমরা 64.24%। আরওআইসি পাচ্ছি আমরা 43.57%। সো ওভারঅল কিন্তু এই স্টকটার ক্ষেত্রে রিটার্ন নাম্বারটা কিন্তু বেশ ভালো, কারণ বর্তমানে ট্রেজারি বন্ডের ইল্ড যেহেতু 13%-এর মতো রয়েছে, বাট এই স্টকটা বা এই কোম্পানিটা কিন্তু তার অ্যাসেট ক্লাসের উপরে বেশ ভালো নাম্বার রিটার্ন জেনারেট করতে পারতেছে। বাট আমরা যদি তার আরওই দেখি, তো আরওই তে কিন্তু আমরা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটার রিজন হলো যে সে যে পরিমাণ রিটার্ন জেনারেট করতেছে এটা মোটামুটি একটা পর্যায়ে এসে স্টেডি হয়ে গিয়েছে, বাট তার যে ইকুইটি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তবে এখানে একটা ভালো ব্যাপার হলো এই স্টকটা যেহেতু এবছর 159 টাকা বা অলমোস্ট 60 টাকার মতো আর্নিংস করেছে এবং সেটার এগেনস্টে সে 333 টাকা ডিভিডেন্ড পে করে দিচ্ছে। তো এটার ফলে কিন্তু তার ইকুইটি কমে যাবে নেক্সট ইয়ার থেকে, এবং ইকুইটি কমে যাওয়ার ফলে তার কিন্তু আরওই বেড়ে যাবে। সো বোঝাই যাচ্ছে যে সেই ক্ষেত্রে এই কোম্পানিটা আরওই এবং আরওসি আরওআইসি এগুলো সবই কিন্তু তার বেড়ে যাবে, যেহেতু তার ইকুইটি কমবে এখান থেকে, যেহেতু সে রিটেন আর্নিংস থেকে অনেকটাই ডিভিডেন্ড পে করে দিবে। এছাড়াও আরেকটা জিনিস এই স্টকটার ক্ষেত্রে অনেকে আমাদের বলেছেন যে তারা যেহেতু তার টোটাল ইপিএস এর চাইতে বেশি পরিমাণ টাকা ডিভিডেন্ড আকারে পে করেছে। আমাদের চ্যানেলে আমরা লিন ডিভিডের একটা ভিডিও করেছিলাম, যারা ওই ভিডিওটা দেখেন নাই এখনো চাইলে দেখে নিতে পারেন। লিন ডিভিডের ক্ষেত্রেও কিন্তু সেম ইস্যু ছিল যে তারা তাদের যেই ইপিএস বা যে আর্নিংস ছিল এর চাইতে বেশি টাকা ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছেন। তো অনেকেই যেহেতু সেম প্যাটার্ন এই রেকেট বেনকাইজারে দেখেছিলেন, দেখার পরে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এইটার অবস্থাও কি লিন ডেভিডের মতো খারাপ কিনা, কারণ আমরা লিন ডেভিডের অ্যানালাইসিস করে খুব একটা ভালো ডেটা পাই নাই। আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন যে লিন ডেভিডের মতো এটার অবস্থাও খারাপ কিনা। তো তাদেরকে আমরা বলবো যে না, লিন ডেভিডের মতো এটার অবস্থা খারাপ না, কারণ লিন ডেভিডেতে আমরা কিন্তু তাদের রেভিনিউ 5 ইয়ার্স এন্ড 10 ইয়ার্স এর গ্রোথ কিন্তু নেগেটিভ নাম্বার পেয়েছিলাম এবং নেট প্রফিটের গ্রোথও কিন্তু আমরা নেগেটিভ নাম্বারে পেয়েছিলাম। সো এদের যেহেতু আসলে একটা গ্রোথ আছে, এরা কিন্তু লিন ডেভিডের মতো এখনো তাদের রেভিনিউ ড্রপ করে নাই, তাদের নেট প্রফিট ড্রপ করে নাই, তাদের কিন্তু সবকিছুই অপারেশনাল রয়েছে। তো লিন ডেভিডের মতো অবশ্যই এই স্টকটার সিচুয়েশন না। সো যদিও তারা আসলে বেশি টাকা পে করতেছে, এবং বেশি টাকা কেন পে করতেছে সেটা যদি আপনারা এই জায়গাটায় দেখেন, দেখতেই পাচ্ছেন যে তাদের কিন্তু টোটাল ইকুইটি অনেকটাই বেড়ে গিয়েছে। তো অলমোস্ট তাদের এই যে টোটাল ইকুইটি কিন্তু তাদের টোটাল অ্যাসেটস এর হাফ অ্যামাউন্ট হয়ে গিয়েছে। তো এইসব কারণে কিন্তু তারা হয়তো যে রিটার্ন আর্নিংস জমেছে, বিশেষ করে তারা ডিসেম্বর 2022-এ বা ডিসেম্বর 2023-এ যেহেতু কম টাকা ডিভিডেন্ড পে করেছে, যেটা হয়তো আমরা নেক্সটে দেখতে পাবো, এই কারণে কিন্তু সেই অ্যামাউন্টটাও হয়তো তারা এখন পে করে দিচ্ছে। যাই হোক, আমরা এই স্টকটার রেশিও ডেটা দেখলাম। এরপর যে আমরা তার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখবো। ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে এবছর আমরা এই স্টকটার ক্ষেত্রে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার একটা নেগেটিভ নাম্বার পেয়েছি। আর এছাড়াও আমরা দেখতে পেলাম যে গত বছর বা 2024-এ তারা ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে 85.94%। আর ডিসেম্বর 2023-এ কিন্তু তারা মাত্র 10%-এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। তো বোঝা যাচ্ছে এখানে এত কম নাম্বার যেহেতু তারা ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে,
এটার ফলে কিন্তু তাদের রিটেন্ড আর্নিংসে অনেক টাকা জমেছে, যেটা মাত্রই আমরা বলতেছিলাম। আর এখানে কিন্তু তারা ডিসেম্বর 2024-এ কিছুটা ডিভিডেন্ড পে করেছে, এবং তারা যেই ফাইনাল যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করেছে 333 টাকা, যেটা হয়তো তারা যখন পে করবে সেটা কিন্তু তাদের অ্যানুয়াল রিপোর্ট 2025-এর স্টেটমেন্টে আসবে। সেই কারণে কিন্তু এখানে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তখন কিন্তু তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও 200% প্লাস হয়ে যাবে। আর এই স্টকটার ক্ষেত্রে আমরা এবছর কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমরা তাদের ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ নাম্বার পাচ্ছি। তো এইটা আমাদের কাছে সবচেয়ে বড় নেগেটিভ ব্যাপার মনে হয়েছে। এছাড়াও কিন্তু বাকি ব্যাপারগুলো এই স্টকটার ক্ষেত্রে খুব একটা নেগেটিভ মনে হয় নাই, কারণ এটা যেহেতু একটা লো ক্যাপ স্টক, এরা কিন্তু লো ক্যাপ হওয়ার কারণে বেশ কিছু জায়গায় অনেক ধরনের অ্যাডভান্টেজ পাবে, স্পেশালি স্টক মার্কেটে প্রাইসিং বা ডেটার ক্ষেত্রে। আমরা যদি দেখি তাদের 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর 14.33% এবং 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর 9.57%। তো তারা কিন্তু ওভার দ্য টাইম তাদের ইনভেস্টরদের ভালো একটা অ্যামাউন্টে ডিভিডেন্ড পে করেছে বা করতেছিল, এটা খুবই ভালো একটা ব্যাপার। আর এবছর যেহেতু ফ্রি ক্যাশ ফ্লোটা নেগেটিভ নাম্বারে এসেছে, তো আমরা এখানে দুইটাই নেগেটিভ নাম্বারে পাচ্ছি। এই আলোচনায় আমরা যাব না, এরপর যে আমরা এই স্টকটার কিছু মেথডে ভ্যালুয়েশন করব। আমরা শুরুতেই চলে আসি রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে। এই স্টকটা যেই সেগমেন্টে বিজনেস করতেছে, সেম বিজনেসে যেহেতু আর কোনো কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড নাই, সো আমরা রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে স্টকটা ভ্যালুয়েশন করতে পারতেছি না। তাই আমরা এই পর্যায়ে চলে যাব ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশনে। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যদি আমরা ভ্যালুয়েশন করি, আমরা কিন্তু এই স্টকটার ক্ষেত্রে ডিসকাউন্ট রেট ধরতেছি 12.75%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তবে বলে রাখতেছি, এইটা যেহেতু একটা লো ক্যাপ কোম্পানি বা এটা যেহেতু অনেক ছোট লো ক্যাপ একটা কোম্পানি, এটার ক্ষেত্রে কিন্তু আসলে ডিসকাউন্ট রেটটা আরো অনেক কম ধরা উচিত। আরো অনেক কম ধরলে আমরা যে ভ্যালুয়েশনটা এখন করব সেটার চেয়ে ভ্যালুয়েশন আরো বেড়ে যাবে। বাট আমরা অন্য সব স্টক গুলাকে যেই রেটে ধরে ভ্যালুয়েশন করি সেই রেটটা ধরেই ভ্যালুয়েশন করতেছি। তবে হ্যাঁ, বলে নিচ্ছি যে এটার যদি রেটটা আমরা কমাইলে কিন্তু তাদের ভ্যালুয়েশন আরো বেড়ে যাবে। যাই হোক, তো আমরা এই স্টকটার ডিভিডেন্টের গ্রোথ রেট ধরতেছি, যেহেতু এই যে ডিসেম্বর 2025-এ একটা ভালো অ্যামাউন্ট তারা ডিভিডেন্ড পে করবে, এন্ড ওভার দ্য টাইম আমরা আশা করতেছি তারা ভালো ডিভিডেন্ড পে করবে। তো আমরা গ্রোথ রেট ধরতেছি 10%। তো 10% যদি ধরি, সেক্ষেত্রে আমরা এদের ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 5,771 টাকা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 44% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। যাই হোক, এরপর যে আমরা এই স্টকটা ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করব, বাট যেহেতু এবছর তাদের ফ্রি ক্যাশ ফ্লো একটা নেগেটিভ নাম্বার এসেছে, তাই আমরা আসলে তাদের ডিসিএফ মডেলে বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তাদের ভ্যালুয়েশন করতে পারতেছি না। তো আমরা চলে যাব তাদের রিসিডুয়াল ইনকাম মডেলের ভ্যালুয়েশনে। সো এই স্টকটার রিসিডুয়াল ইনকাম মডেলে যদি আমরা ভ্যালুয়েশন করি এবং ভ্যালুয়েশন করার জন্য যদি ডেটাগুলো নেই, ক্ষেত্রে আমরা তাদের টোটাল ইকুইটির ডেটা নিয়েছি এবং সেটার একটা গ্রোথ রেট বের করার চেষ্টা করেছি, এবং নেট প্রফিট নিয়েছি, নেট প্রফিটের গ্রোথ রেট বের করার চেষ্টা করেছি। তো টোটাল ইকুইটির গ্রোথ রেট আমরা যা পেয়েছি সেটাকে যোগ করে এভারেজ করে আমরা পেয়েছি 28%, এবং নেট প্রফিটের গ্রোথ রেটের এভারেজ পেয়েছি আমরা 15%। আর আমরা কিন্তু পারপেচুয়াল গ্রোথ রেট ধরতেছি 3% এবং ডিসকাউন্ট রেট ধরতেছি 12.75%। সো আবারও বলে নিচ্ছি যে ডিসকাউন্ট রেটটা যদি এর চেয়ে কম ধরা হয়, ভ্যালুয়েশন কিন্তু বেড়ে যাবে। যাই হোক, আমরা নেট প্রফিটের গ্রোথ আমরা এই স্টকটার ক্ষেত্রে ধরতেছি যে নেক্সট 10 ইয়ার্স তারা 10% করে বাড়বে। তো এই জায়গায় আমরা একটু অপটিমিস্টিক থেকে বা একটা বেটার বা অনেক বেশি নাম্বারে ধরতেছি, কারণ আমরা যেহেতু ডিসকাউন্ট রেটে খুব একটা হাত দিচ্ছি না, বা তার ডিসকাউন্ট রেট যেহেতু আমরা কমিয়ে ধরতেছি না। তো 10% যদি ধরি, আর ইকুইটি গ্রোথ রেটও আমরা ধরতেছি 4% বা 5% করে তার ইকুইটি গ্রো করবে, যেহেতু সে সামনের বছর তার রিটেইনড আর্নিংস থেকে অনেক টাকা পে করে দিব, তার ইকুইটি কমে যাবে। এই কারণে কিন্তু এই নাম্বারটা আমরা একটু কমিয়ে ধরতেছি। তো আমরা 4% যদি ধরি, সেক্ষেত্রে আমরা এই স্টকটার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 2,873 টাকা, যেটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেনস্টে 24% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা দুইটা ভ্যালুয়েশন মডেলে এই স্টকটার ভ্যালুয়েশন করেছি, সেটার একটা সামারি আমরা দেখবো। সামারি দেখলে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছিলাম 1,471 টাকা, এবং রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছিলাম আমরা 2,873 টাকা। সো এটার এভারেজ যদি করি, আমরা এভারেজ করলে আমরা ভ্যালুয়েশন পাচ্ছি 4,172 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 10%-এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই স্টকটার ক্ষেত্রে আবারও বলে নিচ্ছি যে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন, যেহেতু এর একটা লো ক্যাপ স্টক, অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কিন্তু এর ক্ষেত্রে কাজ করবে না। আমরা তার যেই ডিসকাউন্ট রেট রয়েছে সেটা কমিয়ে ধরলে সেইখানে হয়তো তার ভ্যালুয়েশনটা আর একটু বেশি আসতো।
লো ক্যাপ স্টক হিসেবে কিছু অ্যাডভান্টেজ কিন্তু ভ্যালুয়েশনের ক্ষেত্রে তার পাওয়া উচিত। আমরা এই স্টকটার ক্ষেত্রে আলাদা করে প্রো কনস আলোচনা করতেছি না, কারণ তারা এখনো তাদের অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে নাই, জাস্ট তারা তাদের অডিটেড যে ডেটাটা সেটা পাবলিশ করেছে। তো অডিটেড ডেটা অনুসারেই আমরা অ্যানালাইসিস করতেছি, যেহেতু তাদের আসলে অ্যানুয়াল রিপোর্ট পাই নাই আমরা, সেই কারণে প্রো কনস নিয়ে খুব বেশি কথা বলতেছি না। বাট আমরা চেষ্টা করেছি ডেটাগুলার মাঝখানে মাঝখানে তাদের প্রো অ্যান্ড কনস গুলা বলে দিতে। বাট আমরা ইন ফিউচার যদি রেকেট ব্যাংকের Q1 এর ডেটা অনুসারে যদি অ্যানালাইসিস করি, তখন আমরা চেষ্টা করব তার অ্যানুয়াল রিপোর্ট থেকে প্রোজ এন্ড কনস গুলা বলে দিতে। এরপর যে আমরা এই স্টকটার টেকনিক্যাল চার্টে অবস্থানটা দেখে নেব। টেকনিক্যাল চার্টে অবস্থান দেখার আগে আমরা যদি আসি যে এই স্টকটা কিন্তু খুব ভালো একটা ডিভিডেন্ড দিচ্ছে এবং তার ডিভিডেন্ড ইল্ড রয়েছে বর্তমানে 8.76%। বাট এরপরও তার দাম কমতেছে কি কারণে, সেটার একটা রিজন আমাদের কাছে মনে হচ্ছে যে তার হয়তো কিছু ফরেন সেল চলতেছে। সো এই ফরেন সেল চলার কারণে সে কারণেই হয়তো তার দামটা আসলে কমে যাচ্ছে। বাট ওভারঅল এই স্টকটাতে ইনভেস্ট করে বর্তমানে 8.76% ডিভিডেন্ড ইল্ড পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তোবা এটা একটা মডারেট লেভেলে বা যারা একটা রিস্ক ফ্রি অথবা ডিভিডেন্ডে একটা ভালো অ্যামাউন্ট পেতে চান শর্ট টার্মে, তাদের জন্য হয়তো একটা ভালো স্টক হতে পারে। যাই হোক, আমরা টেকনিক্যাল চার্টে চলে আসি। টেকনিক্যাল চার্টে আসলে আমরা দুইটা লেভেল ড্র করে রেখেছি। সো এই দুইটা লেভেলে এইটা কিন্তু তার সাপোর্ট জোন বা সাপোর্টের লেভেলটা আমরা ড্র করে রেখেছি। সাপোর্টের জোনে এই জায়গা থেকে আমরা দেখেছি যে আগেও দুইবার এই লেভেলটা থেকে এই স্টকটা এসে ঘুরে গিয়েছে, এবং এই যে এই লেভেলটাতে যখন একবার আসলো, আসার পরে কিন্তু কিছুটা সে এখান থেকে পাম্প দিয়েছে। এখন আবার সে 3800 লেভেলে এসে একটা মোটামুটি 2-3 দিন ধরে অবস্থান করতেছে, এবং এইখানে আমরা একটা ভালো সেল প্রেসার দেখতে পাচ্ছি। তো এটা এই সেল প্রেসারটার রিজন হিসেবে আমাদের কাছে যেটা মনে হয়েছে, যেটা বললাম যে ফরেন সেল হয়তো বা এই স্টকটাতে চলতেছে। তো এই স্টকটার হয়তো ফার্স্ট যে সাপোর্ট জোনটা, এটা একটা ক্রুশাল সাপোর্ট জোন, এটা যদি সে ব্রেক করে তাহলে অনেকটাই নিচে পড়ে যাওয়ার চান্স রয়েছে। এবং রেজিস্ট্যান্স জোন যদি দেখি, তো এই স্টকটার ক্ষেত্রে কিন্তু এইটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতেছে, যেটা 4842 থেকে 5130 পর্যন্ত এই লেভেলটাকে ইন্ডিকেট করতেছে। তো এছাড়াও আরেকটা জিনিস যদি আমরা দেখি, এই স্টকটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে তাদের কিন্তু কিছু এইখানে আমরা একটা আপ ট্রেন্ড দেখেছিলাম, সেই আপ ট্রেন্ডটা যখন ব্রেক করে তারপরে আসলে ফ্লোর প্রাইস চলে আসে। সো এরপর থেকে কিন্তু স্টকটা আসলে ওই লেভেলে যেতে পারে নাই। এছাড়াও এদের এখন বর্তমানে কাইন্ড অফ একটা ডাউন ট্রেন্ড চলতেছে। তো এই স্টকটা যদি প্রাইসে হিউজ ক্যাপ আসতে হয়, সেক্ষেত্রে হয়তো এই লেভেলটাকে তাকে ব্রেক আউট করতে হবে। বাট এই লেভেলটা পর্যন্ত বা আমরা যে ভ্যালুয়েশন করেছিলাম সেইখানেও কিন্তু আমরা 10%-এর মতো একটা রিটার্ন বা আপসাইড পেয়েছিলাম। সো 10% কিন্তু এই যে 4200 এই লেভেলটাতেই চলে আসে। আর লং রানে বা লং টার্মে বা উইকলি চার্টে যদি আমরা এই স্টকটাকে দেখি, উইকলি চার্টেও দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা কিন্তু একটা লম্বা সময়ের জন্য আপ ট্রেন্ডে রয়েছে। যেমনটা এইখানে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে কিন্তু এই স্টকটা একটা লম্বা রানে, একটা লং রানে রয়েছে। এবং এই যে ফ্লোর প্রাইসের কারণে বা ফ্লোর প্রাইসের সময় কিন্তু এই স্টকটা খুব একটা পারফর্ম করতে পারে নাই। তবে এখন এই স্টকটা যদি আবার ব্রেকআউট দিয়ে উপরের দিকে যায় বা যেতে পারে, তো সেটার জন্য হয়তো একটু টাইম লাগবে, যেহেতু এবছর তাদের আর্নিংস ডেটা কিছুটা খারাপ এসেছে। তো তারা যদি তাদের বিজনেস ডেটা রিকভার করতে পারে, সেক্ষেত্রে হয়তো এই লেভেলটা থেকে তাদের একটা ব্রেকআউট হয়তো আমরা দেখতে পারি। যাই হোক, এই ছিল আমাদের রেকেট ব্যাংকাইজারের ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে। তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।